মাথার ওপর উত্তপ্ত সূর্যি মামা। তার উজ্জ্বলতায় প্রস্ফুটিত হয়ে রয়েছে বনের প্রতিটি কোণ। গাছের মোটা ডালটায় উবু হয়ে বসে থেকে ঝোড়ো করে ঘামছি আমি। আপাত দৃষ্টিতে দেখতে গেলে আমার ঘাম ছোটা পর্বের নাটের গুরু সূর্যি মামাকেই সাব্যস্ত করা হবে, তবে ব্যাপারটা মোটেই গরম কেন্দ্রিক নয়। মূলত গাছ থেকে নামবার মতো ভয়াবহ ধাপ অতিক্রম করবার জন্যে দুরুদুরু কাঁপছে আমার বুক। এই সামান্য উচ্চতার গাছটাকেও এভারেস্ট সমান দানব টাইপ ঠেকেছে মনে। এই দুটো দিন শহর ছেড়ে এসে বেশ বুঝতে পারছি, আদৌ কোনো ট্যুরে আসা হয়নি আমার। অনাকাঙ্ক্ষিত এক অভিযানের লিস্টে নাম উঠেছে। হায়, আচ্ছা, অভিযানের নামটা কি হওয়া যায়? হ্যাঁ, দারুণ নেম পেয়েছি, সুন্দরবন অভিযান। মৃত্যুর সাথে পাঞ্জা লোড়া অভিযান, সুন্দরবন অভিযান। এমন ভয়াবহ এক অ্যাডভেঞ্চারের দেখাই জীবনে মিলবে কখনো কল্পনাও করা হয়ে ওঠেনি আমার। বড়জোর ভূতপেতনি, ড্রাগন, ডাইনোসর এসব নিয়েই স্বপ্ন কিংবা কল্পনার জাল বুনতে হয়েছে অবেলায়। আমি ভাবছি, যদি একাই এই মারাত্মক অভিযানটার পথযাত্রী হতাম, তবে কি জীবন্ত থাকতাম এতগুলো সময়ে? নাকি গত বিকেলে বাঘমামার পেটেই জায়গা পেতে হতো অগত্যাই? তারপর কি হতো? পেট থেকে তার পাউপথ দিয়ে পটি স্বরূপ নিঃসৃত হতাম। ছি, ইয়াক! নিবিড় ভাইয়া ঘাড় কাত করে নড়েচড়ে হাত পা ঝাড়া মেরে বসলেন। কদুর মতো নাদুস মোটকা ব্যাগটা থেকে দূরবীন বের করে চোখে ধরলেন। আশেপাশের প্রতিটি ঝোপঝাড় খুঁটিয়ে দেখে নিতেই হাফ ছেড়ে বাঁচলেন। দূরবীনটা পুনরায় ব্যাগের পকেটে ঢোকাতে বললেন, রাস্তা ক্লিয়ার আছে, নামো কুইক। অসহায়ত্বের বেড়াজালে পিষ্ট হয়ে করুণ চোখে তাকালাম আমি। নিবিড় ভাইয়া ভ্রু কুচকালেন। ঠোঁট বাঁকিয়ে বিরক্তির শীষ তুলে বললেন, এ কেমন প্রাণী! গাছে উঠতে পারে ঠিকই, অথচ নামতে পারে না। এখন ব্লেম করলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমি উঠার সময় কথা জানিয়েছিলাম আপনাকে। দম আটকে এটুকু বলেই থামলাম আমি। ঠোঁট উল্টে কপালে দৃঢ় ভাঁজ ফেলে বসে রইলাম। নিজের কুঁচকে রাখা ভ্রু যুগল দ্বিগুণ হারে কুঁচকে এলো উনার। সামান্য ঝুঁকে সরু চোখে তাকিয়ে বললেন, তাই নাকি? তা কি খারাপ হবে শুনি? ফুলিয়ে রাখা মুখটা মুহূর্তেই চুপসে এলো আমার। চোখে মুখে ভয়ানক অসহায়ত্ব ফুটিয়ে মাথা ডানে বামে নাড়ালাম আমি। কিচ্ছু না, আমি এই গাছের ওপরই বসে থাকব। না খেয়ে না বাথরুম সেরে এইখানেই আস্তানা গেড়ে সংসার সাজাব। বিন্দুমাত্র নড়চড় করব না। এত উঁচু থেকে ধারাম করে পড়ে জীবনের বাঁচাকুচা কিছু সময় খোয়ানোর থেকে এই গাছে বসে মরাই ঢের গুণ ভালো। নিবিড় ভাইয়ার শীতল চোখের চাহনি। ভেতরে ঠিক কোনো জ্বালামুখী ফাটাচ্ছেন তা আপাতত ঠাউর করে উঠতে পারলাম না। দুহাত ভাঁজ করে নাছোড়বান্দা বনে রইলাম স্রেফ। নিবিড় ভাইয়া ঠোঁটের বাম সাইডে কামড়ে ধরে কিছু একটা ভাবলেন। নীরবতার পর্দা ছিন্ন করে সবশেষে নিজের ভোটকা ব্যাগটা আমার কোলে ফেললেন। নিজের এলোমেলো হয়ে যাওয়া চুলগুলোর মাঝে হাত চালিয়ে আর চোখে তাকিয়ে বললেন, ব্যাগটা ঘাড়ে ঝুলিয়ে আমার পিঠে ঝুলে পড়ুন মহারানী। উদ্ধার করুন আমায়। মুহূর্তেই রসগোল্লার আকার ধারণ করল চোখ দুটো। বিস্ময় মুখ হা করে রইলাম আমি। এবার দেখানো খাতির যত্ন ছেড়ে স্পষ্ট ধমক কানে এলো, ওভাবে হা করে থেকে আবারও নিজের স্টুপিড হবার প্রুফ দিতে হবে না তোমায়। যা বলছি তাই করো, নয়তো থাকো। আমি চললাম। এ কথা বলেই ব্যাগের হ্যান্ডেল ধরে টান মারলেন উনি।
আমি আচমকাই ভরকে গিয়ে ব্যাগটাকে কেড়ে নেওয়ার যুদ্ধে ঢাল হয়ে দাঁড়ালাম। দুহাত আষ্টেপৃষ্ঠে ব্যাগটাকে চেপে ধরে ভয়ার্ত কণ্ঠে বললাম, না না না, এই বল্টুটাকে আপনি নেবেন না। আমি নিতে দিব না, কখনো না। এবার ভ্রু কুঁচকে চোখ ছোট করে চেঁচিয়ে উঠলেন নিবিড় ভাইয়া। হোয়াট? আবমানে আপনি ঘুরুন, আমি আপনার পিঠে উঠছি। নিবিড় ভাইয়া ছোট্ট করে শ্বাস ফেললেন। আমার দিকে পিঠ ঘুরিয়ে বসতে ঘুরা মাত্রই হাত উঠিয়ে আবারও বেগরা দিয়ে বললাম, কি কিন্তু আপনি এভাবে আমাকে পিঠে উঠিয়ে নামবেন কিভাবে? যদি ধুম করে পড়ে যান তবে? ধুম করে পড়ার হলে হাত স্লিপ কেটে পড়বে তুমি। আমি নই স্টুপিড। বিনিময়ে দীর্ঘশ্বাস ফেললাম আমি। ভয় ভয় বার কয়েক শুকনো ঢোক গিললাম। একটু যদি পানি পাওয়া যেত। গলাটা একেবারে মরুভূমি হয়ে দাঁড়িয়েছে। সাথে মরুভূমির উপর বোধহয় জন্মাচ্ছে ক্যাকটাস। কেমন যেন কাটার ন্যায় ফুটছে গলাটা। উফ অফ, কি যন্ত্রণা। হেই ইউ, তোমার জন্য সারাদিন এভাবে বসে থাকব না আমি। যে করেই হোক আজ দিন থাকতেই ফিরতে হবে আমাদের। সরি ভাইয়া, এই তো উঠছি। কাপা কাপা হাত দুটো নিবিড় ভাইয়ার ঘাড়ের ওপর রেখে সাবধানে কাছাকাছি পৌঁছলাম। গলা জড়িয়ে ধরতে বেশ সংকোচ বোধ হতে লাগল। তবু উপায় সংকট বিধায় পেছনে থেকে গলা জড়িয়ে ধরলাম উনার। সবই ঠিক ছিল, শুধু বিপত্তি বাঁধল আমার লম্বা লম্বা পা দুটো নিয়ে। গাছের ওপর বসে থেকে কিভাবে কি করব, কোথায় পা রাখব ঠিক বুঝে আসতে চাইল না। পা নিয়ে কাবাডি খেলার মাথায় নিবিড় ভাইয়া বিরক্ত হয়ে পেছনে ঘুরে তাকালেন। দুহাতে টান মেরে আমার পা দুটো নিজের কোমরের সামনে নিয়ে গেলেন। কঠিন গলায় বললেন, বিন্দু পরিমাণেও নড়চড় হলে সোজা এখান থেকে নিচে। গট ইট? বিনিময়ে চোখমুখ খিচে বন্ধ করে মাথা নাড়ালাম শুধু। প্রথমত এই উঁচু গাছের ডাল থেকে কারো পিঠে চড়ে নিচে নামার পথে ধপাস করে পড়বার সন্দেহ, দ্বিতীয়ত সেই মানুষটা কিনা সাদা বিলাই সাদমান শাহরিয়ার নিবিড়। ইয়া আল্লাহ বাঁচাও আমাকে। ভো ভো শব্দ করে বাজতে থাকা ফোনটা একনাগারে ভাইব্রেট করে চলেছে। কেউ হন্যে হয়ে কল করছে হয়তো। ঘরে তো কেউ নেই। ফোনটা রিসিভ করা কি ঠিক হবে? পায়চারি করতে করতে বার কয়েক ভাবল যারা। তার ভাবনার মাঝেই ফোনটা বিরতি নিল এবং প্রায় সাথে সাথেই কেঁপে উঠল আবার। যারা উসখুস করতে করতে রাত্রির ফোনটার দিকে ঝুঁকে তাকাল। কি মেয়েরে বাবা! বেস্টু হারিয়ে যাওয়ার শোকে ফোনটা পর্যন্ত ফেলে খুঁজতে বেরিয়েছে গেছে অফিসারদের সঙ্গে। ধ্যাত! ফোনের স্ক্রিনে বড় বড় করে ভেসে উঠেছে অগ্নি ভাই। নামটা দেখে কয়েক মুহূর্তের জন্য কিছু একটা মনে করার চেষ্টা চালাল সে। উহু, মনে পড়ছে না। অগ্নি নামটা কারো না কারো মুখে শুনেছে সে। তবে কার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। যারা ব্যাপারটা নিয়ে খুব বেশি নাড়াচাড়া করল না। কলটা পুনরায় কেটে যাওয়ার পূর্বেই রিসিভ করে কানে ধরল। হোয়াট দ্য হেল রাত্রি, মাথা ঠিক আছো তোমাদের? ফোন ধরছ না কেন? অনুনিবিড় কোথায়? যারা থতমত খেয়ে কপাল কুচকাল। কি অদ্ভুত! ফোন রিসিভ করতে না করতেই ওপাশ থেকে গর্জন শুরু। রাত্রি! হেই স্পিক আউট ড্যাম ইট! কথা বলো। অনুনিবিড় কোথায় কোথায় ওরা? ব্যাপারটা ক্রিটিক্যাল হয়ে দাঁড়াবার পূর্বেই গলা ছাড়ল যারা। মি অগ্নি, রাত্রি শিপে নেই, ফোন ফেলে বেরিয়েছে। আপনি পরে কল করুন প্লিজ। আই রিয়েলি নিড আ সাউন্ড স্লিপ। হোয়াট? ইউ নিড আ সাউন্ড স্লিপ? ওয়েট, কে আপনি? কোনো স্টুডেন্ট?
নিউজে যে বলছে ট্যুর থেকে দুজন মানুষ হারিয়ে গেছে, সেদিকে কোনো খেয়াল নেই আপনাদের? অগ্নির গলাটা বেশ অভিমানী শোনাল, সেই সঙ্গে বড্ড ভারীও। কেমন যেন ক্রন্দন মিশ্রিত হয়ে আছে তাতে। যারার মনে কিঞ্চিত আঘাত হানল অভিযোগটা। স্বর নামিয়ে বলল, লিসেন, আমি জানি না কে আপনি, এন্ড আই ডোন্ট থিঙ্ক আমি কে এর এক্সপ্লেনেশন আপনাকে দিতে হবে। আপনি প্লিজ উত্তেজিত হবেন না। খোঁজ চলছে, কমিশনারেরা গিয়েছেন। বাই। এ কথা বলেই ফোনের লাইন কেটে দিল যারা। মনমেজাজ কিচ্ছু ঠিক নেই তার। বিরক্তিতে মাথা ভনভন করছে। ব্যাস একটাবার অনন্যার বডিটা খুঁজে পাওয়া যাক, সেই বডিটাতেই নিজের সব রাগ ঝাড়বে সে। আর যদি বডি খুঁজে নাই পাওয়া যায় তখন? আর নিবিড় সে কি বেঁচে আছে আদৌ? যারা দুহাতে মাথার চুলগুলো খামচে ধরল। এক তীব্র চিৎকারে কেবিনটা কেঁপে উঠল শিপের। রাগে দুঃখে ফোনটাই আছাড় মারতে উদ্যত হল অগ্নি। প্রায় সঙ্গে সঙ্গেই ফোনটে ক্যাচ ধরে বাঁচিয়ে নিল রুশো। চাপা গলায় বলল, আমি বাসায় ভুলে ফোন ফেলে এসেছি ব্রো, তুমি অ্যাটলিস্ট এই ফোনটা ভেঙ না। কন্ট্যাক্ট অন রাখতে হবে আমাদের। এখনো সুন্দরবন পৌঁছতে 2 ঘন্টা বাকি। অগ্নি নিজেকে সামলাল। রুশো রক্তলাল চোখমুখ, কেঁদে কেটে নাক ফুলিয়ে ফেলেছে ছেলেটা। অগ্নিরও ইচ্ছে হচ্ছে কাঁদতে, চিৎকার করে কাঁদতে, তবু পারছে না। ভেতরটা খান খান হয়ে যাচ্ছে তার। রুশো নীরবে কাঁদতে পারে, ফুপিয়ে কেঁদে মনটাকে বিন্দুমাত্র হলেও শান্ত করতে পারে। কিন্তু অগ্নি, সে তো বড়। পরিবারের প্রথম সন্তান, মানেই ছায়াস্বরূপ। বড় ভাইয়েরা প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়, দুঃখের সময় বুকে আগলে স্বস্তি দেয়। যে কোনো বিপত্তিতে শক্ত থেকে লড়াই করে, মুখ ফুটে ভালোবাসার প্রকাশ না ঘটালেও ভেতরটাতে আকাশ সমান ভালোবাসা পুঞ্জীভূত করে রাখে। যে কোনো খারাপ সময়টাতেই স্বাভাবিক থেকে হেসে উড়িয়ে দেয়। তাদের চোখে আর যাই হোক জল মানায় না। অগ্নিও চোখে জল আসতে দেয় না। কাঁদে, সবার অগোচরে মনে মনে কাঁদে। বুকটা ক্ষতবিক্ষত হয়ে যায় তার। একদিকে বোন, আরেকদিকে ভাই সমান বন্ধু। দুজনই নিখোঁজ আজ। অগ্নি মুখে তো ঠিকই বলছে রুশোকে চিন্তা না করতে। বলছে, ঠিক আছে, ওরা একদম সুস্থ আছে। কিন্তু মন কি তার কুগাইছে না? আজ যদি এই দুটো মানুষের কিছু হয়ে যায়, কিভাবে সামলাবে অগ্নি সবটা? কিভাবে? বিপত্তি কাটিয়ে গাছ থেকে নেমে মাটিতে পা রাখতেই এক প্রকার ঝড়ের গতিতে নিবিড় ভাইয়ার ঘাড় ছেড়ে লাফিয়ে নামলাম আমি। লাফাতে গিয়ে বাধালাম আরেক বিপত্তি। যেই কোমর ভাঙার ভয় নিয়ে দুরুদুরু কাঁপছিল বুক, সেই কোমর ভাঙা জোয়ান বুড়িতেই পরিণত হতে হলো আমায়। হায়রে নিয়তি, শেষ সময় এসে এভাবে ধোঁকা দিয়ে দিলি। নিবিড় ভাইয়া আমার করা চাপা আর্তনাদে তৎক্ষণাৎ উল্টো দিকে ফিরে তাকালেন। মুহূর্তেই চোখ দুটো বন্ধ করে নিজের কপালে নিজের জোরেশোরেই প্রহার করে বসলেন। বিরক্তিতে জোরসড় হয়ে বললেন, আচ্ছা, তোমার কি মিনিমাম সেন্সটুকুও নেই? মানে একটা মানুষ এতটা স্টুপিড হয় কি করে? আমি মানুষটা এতটা কষ্ট করে তোমায় পিঠে চড়িয়ে নামালাম, তাতে কি শান্তি মিলছিল না? ব্যাঙের মতো লাফিয়ে নামতে গেলে কেন তুমি? কোমর চেপে ধরেই গোঙানির মতো শব্দ করতে থাকলাম আমি। উফ ফফ, কোমরটাকে বোধহয় আর বাঁচানো গেল না গো। এই কোমরটাকে কবরে যাওয়া থেকে আর কেউ বাঁচাতে পারবে না, কেউ না। প্রায় সঙ্গে সঙ্গেই 440 ভোল্টওয়ালা ধমক কানে এলো। ইউজলেস। মরলে কোমর শুদ্ধ, তুমি নিজেও মরবে। এখন এসব ফালতু আলাপের সময় নয়। উঠে পড়ো, হারি আপ।
এক হাতে মুখ চেপে ধরে ব্যথাটা হজম করবার প্রচেষ্টা চালালাম আমি। পাছে চোখের পাতায় বিন্দু বিন্দু জল এসে বাসা বাঁধল, যন্ত্রণায় উঠে দাঁড়ানো দুষ্কর হয়ে পড়েছে। হায়, সাপোর্ট দরকার, নয়তো উঠে দাঁড়াতে গিয়ে আবারও ধপাস হব আমি। চোখ খিচে বন্ধ করে দাঁতে দাঁত চেপে কিঞ্চিত উঁচু হতে পেরেছি এমন সময় হাত এগিয়ে দিলেন নিবিড় ভাইয়া। মস্তিষ্কের খুবই সন্নিকটে কোনো কিছুর আভাস পেয়ে চোখ মেলে তাকালাম আমি। নিবিড় ভাইয়া চোখের ইশারায় তাড়া দিলেন, ঝটপট হাতে হাত রাখতে বললেন। নিজের ডান হাতটা এগিয়ে দিতে চেয়েও দেওয়া হলো না আর। তার পূর্বেই বা হাত ধরে হেঁচকা টান মেরে দাঁড় করিয়ে দেওয়া হলো আমায়। ব্যথায় অস্ফুট স্বরে গুঙিয়ে উঠলাম আমি। আহহ! নিবিড় ভাইয়ার চোখে মুখে ভয়ানক বিরক্তির ছাপ। কোমর ভাঙা আমিটাকেই ঠেলে হাঁটতে উদ্যত করালেন উনি। ঈশ্বস! বিন্দুমাত্র দয়ামায়া নেই মনে। মানুষটা আজ ঘুম থেকে উঠবার পর পর্যন্ত ঠিক ছিলেন। কি সুন্দর করে হাসছিলেন আমার অধমমার্কা স্বপ্নের থিম শুনে। অথচ হঠাৎ কি যে হল মানুষটার! রূপ বদলে চোখে মুখে কাঠিন্য ফুটিয়ে থম মেরে রইলেন এবং এখন পর্যন্ত সেই কাঠিন্যের স্থায়িত্ব বজায়ই রাখলেন। আল্লাহর কি কনফিউজিং ক্রিয়েশন মাইরি! আধ ঘণ্টা পেরিয়ে গেছে প্রায়। কোমর চেপে ধরে এক পা করে এগোচ্ছি আমি। কোনো দিকে যাচ্ছি, কোনো পথ দিয়ে যাচ্ছি এবং কী বা হবে গন্তব্য কিচ্ছু জানা নেই, কিচ্ছুটি না। শুধু জানার মাঝে বিদ্যমান এইটুকুই, হাঁটতে হবে, এগোতে হবে, নিয়তি যেখানেই নিয়ে যাক। থেমে থাকা চলবে না। ধীরে ধীরে হলেও পা চালিয়ে এগোতে হবেই। বনের সরু রাস্তার মতো আঁকাবাঁকা অসংখ্য পথ, সারি সারি গাছগাছালি, মাটিতে পড়ে থাকা শুকনো পাতাগুলো পায়ের নিচে পড়তেই কচকচ শব্দ করে উঠছে। দূরে কোথাও দৌড়ঝাঁপ করতে দেখা যাচ্ছে একটা দুটো বানরকে। দিনের আলোতেও কেমন যেন গা ছমছমে ভাব। এই ছমছমে পরিবেশের মধ্য দিয়েই ভয় কুকড়ে ছোট্ট ছোট্ট ধাপ ফেলে এগোচ্ছি আমি। নিবিড় ভাইয়া পেছনে পেছনে হাঁটছেন আমার। ব্যাপারখানা ভারী অদ্ভুত। এই প্রথম কোনো সুপুরুষকে পেছনে পেছনে হাঁটতে আবিষ্কার করছি। উনি কি ভয় পাচ্ছেন? বাঘের ভয়? নাকি লেডিস ফার্স্ট প্রথাটাকে ধার্য ধরে লেজ গুটিয়ে রেখেছেন নিজের? উনি কি জানেন না, উনার যতটুকু কলিজা, তার প্রায় 3 ভাগের 1 ভাগ রয়েছে আমার? একটা বাচ্চা মেয়েকে এগিয়ে রেখে কোনো বীরত্বের পরিচয় দিচ্ছেন উনি? ধুর, যত সব ঢংমার্কা ভীতু বিলাই। এ কিভাবে হেঁটে চলার মুহূর্তে হঠাৎ করেই বুকটা কেঁপে উঠল আমার। কি হলো ব্যাপারটা? পরিবেশ এত শান্ত হয়ে গেল কিভাবে? নিবিড় ভাইয়ার পদধ্বনি শোনা যাচ্ছে না কেন আর? মানুষটা কি থেমে গেলেন? কি হলো উনার? এমন হাজারো প্রশ্নের ফাঁদে পা ফেলে ভয়ার্ত চোখে ঘুরে দাঁড়ালাম আমি। প্রায় মুহূর্তেই থমকে গেল হৃদস্পন্দন। নিবিড় ভাইয়া মাটিতে এক হাঁটু গেড়ে বসে আছেন। উনার এক হাতে ধারালো চাকু এবং অপর হাতে জীবন্ত সাপ। হে আল্লাহ! এত গোখরা সাপ! ভয়ানক বিষধর সাপ! তার মাথার নিচ অংশ বরাবর চেপে ধরে রেখেছেন নিবিড় ভাইয়া। ভয় জমে স্তব্ধ হয়ে গেলেও শরীরটা আপাতত রেস্ট চাইছে। চোখ বুজে জিরিয়ে নিতে চাইছে। মাথাটা পাল্লা দিয়ে ভনভন করছে। চারিদিক থেকে অন্ধকার এক আবরণ এসে ঘেরাও করতে চাইছে সবটা। দৃষ্টিসীমার মাঝে বিদ্যমান আলোটুকু মুছে ফেলতে চাইছে। পা দুটো টলমল করছে, শক্তি হারিয়ে ফেলছে তারা ক্রমান্বয়ে। আমি এক হাতে কপাল চেপে ধরলাম। কয়েক সেকেন্ডের ব্যবধানেই নিস্তেজ শরীরটা আছড়ে পড়ল মাটিতে। আলোরা পালিয়ে গেছে, ফেলে গেছে খা খা প্রান্তর, চারিদিক অন্ধকার। ভয়ানক ঘুটঘুটে অন্ধকার। স্তব্ধ পরিবেশের মাঝে অচেতন আমি।
চারিদিকে নিকষ কালো অন্ধকার। দূর কোনো এক জগৎ থেকে মৃদুস্বরে আওয়াজ ভেসে আসছে। মাথাটা ঝিমঝিম করছে। উফ অফ, কি ভীষণ যন্ত্রণা। কোনো এক অজানা থেকে ক্ষীণ আলো উকিঝুঁকি মারতে চাইছে অন্ধকারের কালো চাদর ছিন্ন করে নিজের প্রতিফলন ঘটাতে। চোখমুখে কোনো তরল পদার্থের পতনে কপাল কিঞ্চিত ভাঁজ উঠল আমার। চারিদিক থেকে ঘন কালো রংটা মিয়ে আসতে শুরু করল। পিটপিট করে পলক ঝাপটে তাকাতে চেষ্টা চালালাম আমি। পাশাপাশি ঝিমি ধরা মাথার বাম পাশটায় চিনচিন করে উঠল। পুরোপুরি চোখ মেলে তাকাতে পুরো 1 মিনিটের মতো সময় নিল। 1, 2, 3, 4, 5। পুরো 5টা জীবন্ত সাপ ফনা তুলে ড্যাবড্যাব করে চেয়ে আছে আমার পানে। মুহূর্তেই চোখ ঝা ঝা করে উঠল আমার। আয়া আয়া করে এক তীব্র চিৎকার ছেড়ে হাতের ওপর ভর রেখেই কিছুটা দূর ছিটকে সরে এলাম আমি। আশ্চর্য! সাপগুলো এগোচ্ছে, ঠিক আমায় টার্গেট বানিয়েই এগোচ্ছে তারা। কাদায় লেপটানো জামাকাপড় নিয়েই উঠে দাঁড়াবার প্রচেষ্টা চালালাম আমি, তবে বিশেষ লাভ করে উঠতে পারলাম না। শক্তি শূন্য শরীরটা বেইমানি করল ফের। হাঁটু ভেঙে পিচ্ছিল রাস্তাটায় আবারও পড়ে গেলাম আমি। সাপগুলো এগোতে এগোতে এতটাই কাছে চলে এসেছে যাতে মৃত্যু নিশ্চিত বলার প্রশ্ন রাখে না। আমি দুহাতে মুখ ঢেকে ফেললাম। ক্রন্দন মিশ্রিত কণ্ঠে চেঁচিয়ে উঠে বললাম, আল্লাহর দোয়াই লাগে, তোরা আমায় মারিস না প্লিজ। আমার এখনও বিয়ে হয়নি, আন্ডা বাচ্চা হয়নি, তাদের বিয়েও হয়নি, নাতি নাতনি হয়নি। জীবনে এত অপূর্ণতা নিয়ে মরতে চাই না আমি, প্লিজ মারিস না আমারে। অদ্ভুত! সাপগুলো এগোলো না আর। থমকে দাঁড়িয়ে নিজেদের মাঝেই চাপা গলায় কিছু একটা নিয়ে গভীর আলাপে মগ্ন হল। আমি চমকে উঠলাম আচমকাই। সাপেরা কেমন মানুষের মতো কথা বলছে। একটা মেয়েলি গলার স্বর, আর বাকিগুলো পুরুষালী। ওহ নো, আমি তো এই কণ্ঠগুলো চিনি। তবে কি সাপেরা মানুষের কণ্ঠ চুরি করে কথা বলার ক্ষমতাও রাখে? যা শালা! এরা আবার হিন্দি সিরিয়ালের মতো ইচ্ছাধারী নাগনাগিন নয় তো? কিন্তু আমার জানা মতে ইচ্ছাধারী নাগনাগিনেরা অন্যের রূপ ধারণ করতে পারে। অথচ এরা রূপ না বদলে সাপের আকারে থেকেই কথা বলছে, তাও আবার আমার পরিচিত মানুষগুলোর কণ্ঠস্বর চুরি করে। হে মাবুদ, রক্ষা করো! আল্লাহর নিকট আশ্রয় চেয়ে বিড়বিড় করতে করতেই হাত দুটো সরিয়ে নিলাম মুখ থেকে। বন্ধ চোখ দুটো দোয়াদ্রুদ আওড়াতে মেলে তাকালাম এবং প্রায় সাথে সাথেই ছাড়লাম আরেক তীব্র তীক্ষ্ণতা বিশিষ্ট চিৎকার ছাড়লাম। আম্মু! সাপগুলো জিহ্ব খাড়া করে নিজেদের হিংস্র, বিষাক্ত চাহনি নিক্ষেপ করল আমার ওপর। এদিকে আমি প্রায় হার্ট অ্যাটাক করতে বসেছি। এইসব কি দেখছি আমি? অর্ধেক সাপ, অর্ধেক মানুষ। কিন্তু ওরা যদি সত্যি ইচ্ছাধারী নাগনাগিন হয়ে থাকে তবে মাথাটা কেন সাপের রেখে বডি মানব রূপে চেঞ্জ করেছে? আমি তো একবার সিরিয়ালে দেখেছিলাম, নাগনাগিনেরা সাপ রূপ বদলে এক সম্পূর্ণ মানব রূপ নিতে পারে, অন্যথায় অর্ধেক রূপ প্রদান করে অঙ্গপ্রত্যঙ্গদের। এবং তাদের এমন 50-50 রূপ ধারণের মাঝে মডেলটা হয় ভিন্ন। মাথা হতে কোমর পর্যন্ত যেমন মানব রূপী, তেমনি কোমর থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত লেজ বিশিষ্ট হয়। যার দরুন বাস্তবে এমন উদ্ভট ভিন্নতা মোটেই সহ্য করে উঠতে পারছি না। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে, তার ওপর শক্তিহীনতা। হে আল্লাহ, এ কোথায় এনে ফেললে আমায়? ভাইয়া, এসব কি হচ্ছে? অনন্যা আমাদের সাপ ভেবে ভয় পাচ্ছে কেন? নিবিড়ের ভাবুক ভঙ্গি। বেশ গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে সে। প্রফেসরেরা তাড়া মারছেন, দ্রুত ফিরতে হবে শিপে।
প্রেস মিডিয়া এতক্ষণে পুরো দেশে নিউজটা ভাইরাল করে ফেলেছে। ফ্যামিলি মেম্বাররাও নিশ্চয়ই এই খবর পেয়ে দুশ্চিন্তায় কাবু হয়ে পড়েছে। নিবিড়, ফেরার পথে কি সাপ নিয়ে কোনো ক্রাইসিসে পড়েছিলে? তবে কি সেই জন্যেই সেন্সলেস হয়ে গেছে মেয়েটা? প্রফেসর সালামের প্রশ্নের পরিপ্রেক্ষিতে মাথা ঝাঁকায় নিবিড়, এক হাতে কপালে স্লাইড করতে করতে বলে, ইউ আর রাইট স্যার। আই থিঙ্ক ওর মাথার ঠিক নেই। শিপে কোনোরকমে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে রাখতে হবে। এ কথা বলে নিবিড় এক ধাপ আগায়। অনন্যা একইভাবে ভয় ভুলভাল বকবক করে চলেছে। সর্বশক্তি প্রয়োগ করে উঠতে চাইছে, ফের শরীরের কাছে পরাজিত হয়ে মাটিতেই গড়াগড়ি খাচ্ছে। নিবিড় ইশারায় বাকিদের সামনে থেকে সরে যেতে বলল। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে আড়ালে চলে গেল নিজেও। নিঃশব্দে, খুবই সাবধানে পা ফেলে অনন্যার পেছনে গিয়ে দাঁড়াল। চোখ বুজে এক নাগারে চাপা আর্তনাদ করতে থাকা মেয়েটার মুখ থেকে কিছু বাক্য কানে এলো। হে বিষধর অর্ধ মানবী নাগনাগিন, বিশ্বাস করুন আমি নাগমণির ব্যাপারে কিচ্ছু জানি না। শুরু থেকে শেষ কিচ্ছুটি না। আমায় ছেড়ে দিন, আমি এক অবলা আন্ডাবাচ্চা, আমার কোনো দোষ নেই গো। এসব উদ্ভট অর্থহীন কথাবার্তা শুনে বার কয়েক কপাল চাপড়াল নিবিড়। মনে মনে জোরসে ধমকে দিয়ে নিল সাথে। পরিস্থিতি স্বাভাবিকতায় ফেরাতে পকেট থেকে রুমাল বের করে ঝটপট অনন্যার চোখ ঢেকে ফেলল। লাফিয়ে উঠার পূর্বেই কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, অনন্যা, ডোন্ট বি প্যানিক। আমি নিবিড়। শান্ত হও। কানের কাছে নিবিড় ভাইয়ার গলা পাওয়া মাত্রই শান্ত হয়ে যাই আমি। চোখে হঠাৎ করেই রুমাল বেঁধে ধরা মানুষটি তবে নিবিড় ভাইয়া। এ কথা বুঝে আসতেই ভয়টা ক্রমশ বিলুপ্ত হতে উদ্যত হয়, তবু কোথাও না কোথাও থেকেই যায়। সাপগুলো কি চলে গেল তবে? সারা শব্দ পাচ্ছি না যে। আর নিবিড় ভাইয়াই বা চোখ কেন বাঁধলেন আমার? কোথায় ছিলেন উনি এতক্ষণ? লিসেন, এখানে কোনো সাপটাপ নেই, আমি ওদের তাড়িয়ে দিয়েছি। ইউ আর টোটালি সেফ নাও, বাট তোমার চোখ বাঁধছি অন্য কারণে। কেন কারণে? শাট আপ। পুরো কথা শেষ করার আগেই কথা বলো কেন তুমি? চুপ। একদম চুপ। আর একটা সাউন্ডও যেন মুখ থেকে না বের হয়। তোমার মনে যত কোয়েশ্চন আছে সব শিপে ফিরে গিয়ে করবে। নাও বি কোয়াইট। এ কথা বলেই এক প্রকার ঝড়ের গতিতে আমায় নিজের কোলে উঠিয়ে নিলেন নিবিড় ভাইয়া। এমন আকস্মিক ঘটনায় হঠাৎ করেই স্তব্ধ হয়ে গেলাম আমি। একে চোখের ওপর রুমাল বেঁধে রাখায় চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, তার ওপর এভাবে কোলে উঠিয়ে নেওয়া। ভাবখানা এমন হয়ে দাঁড়াল, যেন মস্তিষ্কের কোনো এক কোণায় কুটকুট করে কামড় বসাচ্ছে কোনো কীট। বুকের ভেতর ক্রমাগত ড্রাম বাজছে। কি তীব্র শব্দ তার! শ্বাসপ্রশ্বাস উত্তপ্ত অবস্থা প্রাপ্ত হয়েছে। ঘন ঘন নিঃসৃত হয়ে জানান দিচ্ছে অজানার। কি অদ্ভুত অনুভূতি! দহন সৃষ্টি করছে ভেতরটায়। মানুষটার উষ্ণ বুকে কি আশ্চর্য রকম প্রশান্তি! শিরা উপশিরায় বিদ্যুতের ন্যায় স্রোত বইছে, থেকে থেকেই কেঁপে উঠছে মন। উনার বাহুডোরে আবদ্ধ হয়ে ধেয়ে চলার যাত্রাটা বড্ড ভিন্ন রকম ঠেকেছে। কেমন যেন টকঝাল মিষ্টি টাইপ ভাব। মাঝে মাঝে ভয় লাগছে, নাগনাগিনগুলো লেজ গুটিয়ে পালালো কিভাবে? উনিই বা কোথায় ছিলেন এতক্ষণ? আরক্ষণকার ওই সাপটা। ও মাই গড! এই হাতেই তো সাপটার মাথা চেপে ধরে রেখেছিলেন নিবিড় ভাই। আধ ঘণ্টা মতো যাত্রা, অনন্যাকে কোলে নিয়ে হেঁটেই সমাপ্তি ঘটাল নিবিড়। বাকিরা আগে আগে হাঁটছিল, নিঃশব্দে, নিস্তব্ধতা বজায় রেখে। শিপে ফিরে সর্বপ্রথম মুখ দর্শন হল জারার। অফিসারেরা নিবিড় অনন্যাকে খুঁজে পেয়ে টেক্সট করে পাঠিয়েছিল অন্য প্রফেসরদের।
সেই শুনেই বোধহয় আগ বাড়িয়ে এসে দাঁড়িয়েছিল মেয়েটা। নিবিড় ছোট্ট করে শ্বাস ফেলল। আরও কয়েক ধাপ এগিয়ে যাওয়ার মুহূর্তে হঠাৎ করেই চিৎকার ছেড়ে বসল যারা। হোয়াট দ্য হেল! নিবিড়, তুমি ওই বীজটাকে কোলে উঠিয়েছ কেন? হেই ইউ, কোনো সাহসে ওর কোলে উঠেছ তুমি? লজ্জা করে না? নামও বলছি। নিবিড় চোখ গরম করে তাকালো যারার পানে। জীবনে এই প্রথম কোনো মেয়ের গায়ে হাত উঠাতে ইচ্ছে হচ্ছে তার। কিন্তু সেই শিক্ষাটা কখনোই বাবা মার থেকে পায়নি সে। অন্তত যারার ক্ষেত্রে তো নয়ই। নিবিড় নিজেকে যথাসাধ্য স্বাভাবিক রাখতে চেয়েও ধমকে উঠল। কেমন মেন্টালিটি নিয়ে থাকো তুমি যারা? দেখতে পারছ না মেয়েটা সিক? আমরা যে সশরীরে ফিরেছি তার জন্য অ্যাটলিস্ট আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আদারওয়াইজ গেট লস্ট। যারার হঠাৎ করেই নিজের গালে কষিয়ে থাপ্পড় মারতে ইচ্ছে করল। ধ্যাত, কেন যে নিজের রাগটাকে কন্ট্রোলে রাখতে পারে না? এই অনন্যা মেয়েটাকে যে বিন্দুমাত্রও সহ্য করতে পারে না সে। এক কথায় সুবিধেরই থেকে না। কেমন যেন একটা সন্দেহ সন্দেহ গন্ধ পায় যারা। কোনো খারাপ কিছু ঘটার তীব্র সন্দেহ। নিবিড় যারাকে সম্পূর্ণ উপেক্ষা করে অনন্যাকে কেবিনের বিছানায় শুইয়ে দিল। কি হলো হঠাৎ করে মেয়েটার? আবারও সেন্সলেস হলো না তো? নিবিড়ের ডাকে প্রফেসরেরা চটজলদি ডক্টরকে নিয়ে এলেন। না, সেন্সলেস হয়নি, বেকায়দায় ঘুমিয়ে পড়েছে সে। নিবিড় নিশ্চিন্তে দীর্ঘশ্বাস ফেলল। চোখ থেকে সাবধানে রুমালটা খুলে পাশে রাখল। অনন্যার ঘুমন্ত ফোলা ফোলা চোখ দুটো নজরে পড়তেই ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল তার। ভাগ্যিস অসম্ভবটাকে সম্ভব করে ঘুমিয়ে পড়ল মেয়েটা। ইনজেকশন দেওয়াটা সুবিধেরই হল, তবে কয়েক ঘন্টা টানা ঘুমের প্রয়োজন আছে ভীষণ। শরীরটা বড্ড ফুরবল তার। কানে হেডফোন গুজে বেশ আয়েশ করে শুয়েছিল নিত্য। খোলা জানালার পর্দা উড়িয়ে মৃদুমন্দ বাতাস প্রবেশ করছিল ঘরে। খোলা চুলগুলো থেকে থেকেই কপালে এসে পড়ছিল। দুষ্টুমিষ্টি খেলায় মত্ত হয়ে সুরসুরি দিয়ে চলছিল আনমনেই। এমন শীতলতায় ঘেরা মুহূর্তে হঠাৎ করেই এক তীব্র শব্দে ফোনটা বেজে উঠল তার। নিত্য এক প্রকার লাফিয়ে উঠেই কলটা রিসিভ করল। ওপাশ থেকে কম্পিত গলায় সাদনান সাহেব বলে উঠলেন, নিত্য মা রে, নিবিড় তোর ভাই। নিত্যর বুকটা হঠাৎ করেই ধক করে উঠল। কি হলো হঠাৎ? বাবার গলাটা এমন শোনাচ্ছে কেন? কি হয়েছে তার ভাইয়ের? নিত্য তৎক্ষণাৎ প্রশ্ন ছুড়ল। বাবা, কি হয়েছে ভাইয়ার? তোমার গলাটা এমন শোনাচ্ছে কেন? তুই নিউজ চ্যানেল এখনো দেখিসনি নিত্য? নিবিড়কে খুঁজে পাওয়া যাচ্ছে না রে মা। গহীন বনে হারিয়ে গেছে ও। এ কথা বলেই ওপাশ থেকে ডুকরে কেঁদে উঠলেন সাদনান সাহেব। নিত্যর হাত থেকে ফোনটা পড়ে যেতে গিয়ে সামলে নিল। সম্পূর্ণ বিশ্বাসের গলায় বলল, বাবা, ইউ মাস্ট বি জোকিং রাইট? কি বলছিস তুই নিত্য? নিজের ছেলের এমন একটা খবর নিয়ে কোনো বাবা মিথ্যে বলতে পারে? ওহ কাম অন বাবা, তুমি তো জানোই ভাইয়ার যখন তখন যেখানে সেখানে হারিয়ে যাবার রোগ আছে। যে কোনো জায়গাতে গেলেই স্পেস নিতে হঠাৎ হঠাৎ দলছুটা হয়ে পড়ে সে। আর এই প্রেস মিডিয়া তিলকে তাল বানাতে বরাবরই ওস্তাদ। ওদের এসব ভুলভাল নিউজ কেন যেন মাথায় নাও তুমি? উফ অফ। নিত্য, বি সিরিয়াস। নিবিড় আজ নয়, কাল দুপুর থেকে নিখোঁজ। খবরের হেডলাইনে বেরিয়েছে আয়ানা জাহান অনন্যা নামের একটা মেয়েকে খুঁজতে গিয়ে সেও হারিয়ে গেছে বনে। এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি ওদের। নিত্যর ভ্রু যুগল কুঁচকে এলো মুহূর্তেই। ভাবনাটাকে নিজের মাথায় পুরতে ধরেছিল মাত্র। ঠিক সেই মুহূর্তেই ফোনটা টুং করে শব্দ বেজে উঠল তার।
নিত্য ফোনটাকে কান থেকে নামিয়ে ধরল কয়েক সেকেন্ডের জন্য এবং প্রায় সাথে সাথেই একগাল হেসে বাবার উদ্দেশ্যে বলল, আমার ভাই যে সুপারম্যান একথা কি তোমায় আলাদা করে লিখে দিতে হবে বাবা? প্রেশার না বাড়িয়ে নিশ্চিত থাকো তো, একদম ঠিক আছে ওরা। 100 শিপের রেলিং চেপে ধরে হাওয়ায় গা ভাসাচ্ছে নিবিড়। ভাগ্যিস নেটওয়ার্ক স্বল্পতা বেশি হলেও কাজে দিয়েছে। বাসায় নিশ্চয় তুলকালাম কাণ্ড ঘটতে ধরেছিল। মেসেজটা সময় মতো না পৌঁছালে বড্ড ঝামেলা পোহাতে হতো তাকে। নিবিড় চোখ দুটো বুজে লম্বা করে শ্বাস টানল। গোখরা সাপটাকে চেপে ধরা দেখেই ফিট লেগেছিল মেয়েটা, যদি কামড়ে দিত তখন তো খুঁজেই পাওয়া দুষ্কর হয়ে পড়ত তাকে। এত উইক কেন যে মেয়েটা? একে তো মেয়েটাকে বাঁচানোর জন্য নিজের জানের ওপর খেলে সাপটাকে মারল, তার ওপর সেন্সলেস তাকেই কোলে উঠিয়ে এতটা পথ পাড়ি দিয়ে পৌঁছাল। এত কিছুর পর তাকেই শেষ পর্যন্ত অর্ধ মানবদেহী নাগ বানিয়ে ফেলল সে। হাউ রুড! নিবিড় চাইল কড়া গলায় কয়েকটা ধমক মেরে নিজের মনকে শান্ত করতে, কিন্তু অদ্ভুত রাগ লাগছে না কেন তার। জোরালো কোনো শব্দও মাথায় আসছে না। নিবিড় রাগ হবার চেষ্টা চালাল, খানিক বাদে নিজের বোকার মতো কাজকর্মে নিজেই হেসে ফেলল। নিবিড়ের আনমনেই ভাবা ভাবনাগুলোর মাঝে হঠাৎ করেই দুলে উঠল শিব। রাত্রি পাশ দিয়েই যাচ্ছিল। সেও চমকে উঠল নিবিড়ের সাথে। সামনে থেকে আওয়াজ এলো, কোনো একটা ট্রলার এসে বাড়ি খেয়েছে শিপে। নিবিড় হন্তদন্ত হয়ে ছুটল, কোনো দুর্ঘটনা ঘটেনি তো? তবে বেশি দূর এগোতে হল না তাকে। তার পূর্বেই দুটো সুপরিচিত মুখ দৃশ্যমান হল চোখের কিনারায়। অগ্নিরুষ টলমলে পা ফেলেই ট্রলার থেকে শিপে উঠল। দৌড়ে কাছাকাছি এসে দাঁড়াল নিবিড়ের। রাত্রি যেন সেখানটাতেই স্তব্ধ বনে গেল। কি হচ্ছে এসব? অগ্নিরুষ এখানে এই সময় কিভাবে এলো? অগ্নি ব্যস্ত গলায় কিছু একটা বলতে ধরেছিল, তার পূর্বেই বিদ্যুৎ গতিতে বলে বসল নিবিড়, তোর বোন একদম ঠিক আছে, ঘুমোচ্ছে। তোরা জিরিয়ে নে, এখন কোনো কথা নয় প্লিজ। রুশোর রক্তলাল ফোলা নাকমুখ, ছলছলে চোখ দুটো হঠাৎ করেই চিকচিক করে উঠল। খুশিতে এক প্রকার লাফিয়ে উঠে নিবিড়কে হাগ করে বসল সে। নিবিড় ব্রো, ইউ আর রিয়েলি আ সুপারম্যান। জানো কত ভয় পেয়ে গিয়েছিলাম আমি? দেখো, আজ অ্যাটম বোম্বের মুক্কা না খেয়েই নাকটাকে কেমন টমেটো বানিয়ে ফেলেছি। রুশোর হাত দিয়ে দেখিয়ে দেওয়া লাল নাকটা বেশ মজার বস্তু বলে ঠেকল নিবিড়ের কাছে। নাকটা আচমকাই টেনে দিয়ে হেসে ফেলল সে। রুশো ফের প্রশ্ন ছুড়ল, ছুটকি কোথায় ব্রো? নিবিড় পাশ ফিরে তাকিয়ে রাত্রির উদ্দেশ্যে বলল, ওদের কেবিনটা দেখিয়ে দাও তো রাত্রি। রাত্রি ভ্যাবাচ্যাকা খেতে খেতেই জি ভাইয়া বলে মাথা নাড়াল। রুশো প্রায় লাফাতে লাফাতেই রাত্রির দেখানো পথ ধরে ছুট লাগাল। অগ্নি কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল। নিবিড়ের কপালে ভাঁজ পড়ার মুহূর্তেই শক্ত করে জড়িয়ে ধরল তাকে। ঘন ঘন শ্বাস টানতে টানতে বলল, তোকে যে কি বলে ধন্যবাদ দিব জানা নেই রে। সারা জীবন ধন্যবাদ দিয়েও পোষানো যাবে না এ ঋণ। নিবিড় আস্তে করে গাঁটটা মেরে দিল অগ্নির মাথায়। ঠোঁট বাঁকিয়ে বলল, ওয়েট, হোয়াট? কিসের ঋণ আর কিসের থ্যাঙ্কস বে? এক্কেবার ফাটায় ছাড়ে দিব শালা। আমি জাস্ট নিজের ডিউটি পালন করেছি বুঝছস? নাথিং মোর ওকে? অগ্নি হেসে ফেলল। নিবিড়ের পলক ঝাপটানিতে আশ্বস্ত হয়ে ধাপ ফেলে এগিয়ে যেতে লাগল বোনটাকে দেখবার উদ্দেশ্যে। 4-5 বার ধাপ ফেলার মাথায় আচমকাই থমকে দাঁড়াল সে। টার্ন মেরে এক ছুটে এসে আবারও ঝাপটে ধরল নিবিড়কে। নিবিড় অনেকটাই চমকে গেল এবার।
ভরাট গলায় প্রশ্ন ছুড়ল। ব্যাপার স্যাপার কি বলতো? আজকে ওসব আউলফাউল হাঁকডে নাকি? এত ঝাপটায় ধরতাছস কেন? অগ্নি ঠোঁট চেপে ধরে কান্না আটকাল। ধরা গলায় বলল, একসাথে দুটো কলিজার টুকরা কিছু সময়ের জন্য হারিয়ে গেছিল জানিস? কি ভয়াবহ বিষণ্ণতা! নিজেকে সেভ করার জন্য বালতি বালতি ধনিয়া পাতা, ধোঁয়াশার মতো ঘোলাটে এক বিশ্রী স্বপ্ন দেখছিলাম। হায় আল্লাহ, বিলাই কিনা বাঘের মতো গর্জন করছে। সাদা ফর্সা ধবধবে শরীরটাতে কালো ডোরাকাটা দাগ। হলিউডের মুভিগুলোতে ড্রাগনের মুখ থেকে আগুন বের হতে দেখা যায়। কি অদ্ভুত! স্বপ্নের বিলাইটার মুখ থেকে লাভা বের হচ্ছিল তখন। পাগলের মতো দৌড়চ্ছিল পিছু পিছু। তার আগুনের উত্তাপে পশ্চাৎপদ পুড়ে যেতে ধরেছিল আমার। তার ওপর আমি দৌড়চ্ছিলাম জীবনমরণের সন্দেহে ভরা কাঁটাযুক্ত রাস্তায়। পায়ে ছিল বাথরুমে ব্যবহৃত জুতো, সাথে পরনে ছিল ঢিলাঢালা ফতুয়ার নিচে বিশাল এক লুঙ্গি। এমন উড়ানি মার্কা পোশাক পরিধান করে ধুপুস থাপুস পড়ছিলাম থেকেই। পথ যেন শেষই হয় না, যতই এগোই ততই বাড়তে থাকে। ফের এমনও বোধ হয় যে দৌড়চ্ছিলাম ঠিকই, কিন্তু এগোতে পারছি না মোটেই। পেছনে পেছনে দৌড়ানো বিশালদেহী বিলাইটাও ছিল নাছোড়বান্দা। আমায় আগুনে পুড়িয়ে রোস্ট বানিয়ে খেয়ে হজম করতে না পারা পর্যন্ত যেন ২ নাম্বার কাজ সারা হারাম হয়ে দাঁড়িয়েছিল তার। ও মাই গড, কি ভয়ানক! এক্কেবারে বেদ্যপ বিলাই। এমন উদ্ভট মার্কা স্বপ্নের জাল ছিন্ন করে ঝিম ধরা মাথাটা তুলে উঠে বসবার চেষ্টা চালালাম আমি। মুহূর্তেই পেছনে থেকে দুহাতে চোখ ঢেকে ফেলল কেউ। এমন আকস্মিক চোখে হাতাহাতি টাইপ ঘটনায় টাস্কি খেয়ে চেঁচিয়ে উঠলাম আমি, আম্মু! পেছনে থেকে কড়া গলায় হাতের মালিক বলে উঠল, হেই শাট আপ! চেঁচাচ্ছ কেন? আমি নিবিড়, ভয় পাওয়ার কিছু হয়নি। নিবিড় ভাইয়ার কড়া গলায় দেওয়া ধমকেও লুকাইত চিন্তার ছাপ, যার দরুন কিউরিওসিটি মারাত্মক লেভেকে পৌঁছালো আমার। চেঁচিয়ে গলা ভাঙার ভুল দ্বিতীয়বার না করার সিদ্ধান্ত নিয়ে চাপা গলায় বললাম, ভয় পাওয়ার মতো ঘটনা ঘটিয়ে ভয় পেতে বারণ করা কোনো দেশি সিস্টেম বলতে পারেন? চোখ ঢেকে রেখেছেন কেন? তার এক্সকিউজ নিশ্চয় আমি তোমাকে দিব না। হা, আমাকে কৈফিয়ত দিবেন না মানে? আমার চোখ, আমার অঙ্গ, আপনি তাতে হাত দেওয়ার কে? তোমার জম। নিবিড় ভাইয়ার এমন আক্রমণাত্মক উত্তরে থতমত খেয়ে গেলাম আমি। যা শালা ব্যাটায় বলে কি? আমি না হয় মনে মনে তাকে জম বলে সম্বোধন করি, কিন্তু উনি জানলেন কি করে? ঘুমের তালে ভুলভাল বকে ফেলেনি তো আবার? ওহ নো, সর্বনাশ! লিসেন, তুমি আপাতত চোখ খুলবে না। আমি যখন খুলতে বলবো তখনই চোখ খুলবে কেমন? এবার আগের তুলনায় দ্বিগুণ হারে চমক লাগলো আমার। ভ্যাবাচাকাটাকে গিলে নেবার চেষ্টা চালিয়ে হলেও বিস্ময় লুকোনো গেল না। অনিশ্চিত আশা নিয়ে গদগদ কণ্ঠে বলে উঠলাম, ও মাই গড! আপনি হঠাৎ এত সিনেমাটিক হয়ে গেলেন কিভাবে? ঘুম থেকে উঠে হঠাৎ সারপ্রাইজ দিতে চাইছেন, ব্যাপার কি? হোয়াট ডু ইউ মিন বাই সারপ্রাইজ? ওমা আয়া! এত বর্ষর একটা সেলিব্রিটি বিলাই হয়ে সারপ্রাইজের অর্থ বোঝেন না? শেম অন ইউ ইয়ার! মুহূর্তেই আরও দ্বিগুণ হারে ক্ষেপে উঠলেন নিবিড় ভাই। অন্ধকারে আচ্ছন্ন চোখ দুটো নিয়ে উনার লালনীল বেগুনি টাইপ ফেসটা নজরে না পড়লেও ঘন ঘন গরম শ্বাস ফেলার শব্দ স্পষ্ট ভীষণ। ইউ স্টুপিড! উনাকে আর বলার সুযোগ না দিয়ে চটজলদি গলা ছেড়ে বললাম, স্টপ স্টপ স্টপ! আমি জাস্ট একটু মজা করছিলাম। আচ্ছা বাদ দিন, আপনার যখন ইচ্ছে যেভাবে ইচ্ছে আমার সারপ্রাইজ দিয়েন, আমি কিচ্ছু বলবো না।
চোখটাও যখন খুলতে বলবেন তখনই খুলব। প্রমিজ। নিবিড় ভাইয়া থামলেন। আস্তে আস্তে চোখ দুটো থেকে হাত সরিয়ে কিছু একটা খোঁজাখুঁজির কাজে লেগে পড়লেন। আমিও বাধ্য মেয়ের মতো চোখ বুজে ভ্রু কুঁচকে রইলাম। উফফ, কি এক যন্ত্রণা! এভাবে চোখ বন্ধ করে অন্ধকার দেখার কোনো মানে হয় নাকি? বিলাইটা পারেও বটে। আচ্ছা, কি এমন সারপ্রাইজ দেবেন উনি? ক্যাডবেরি নাকি কিটক্যাট? কিন্তু আমার তো ক্যাডবেরি পছন্দ নয়, উনি জানেন তো। কিউরিওসিটির বেড়াজালে পিষ্ট হয়ে অতঃপর 2 মিনিটের মাথায় নিবিড় ভাইয়ার গলার আওয়াজ পাওয়া গেল। নাও ইউ ক্যান ওপেন ইউর আইস। ধীরে ধীরে চোখ খুলবে, ওকে? উনার শীতল কণ্ঠের আভাসে ভেতরটা হঠাৎ করেই এক অজানা ভালো লাগায় ছেয়ে গেল আমার। ব্যাপার কি, বজ্জাত বিলাইটা হঠাৎ এতটা সুইট কিউট বিহেভ করছেন কেন আমার সাথে? শুধুমাত্র আমি একটু উইক ছিলাম এজন্য? নাকি অন্য কিছু? বুঝেছি। এতদিন করা নিজের পচা পচা বিহেভিয়ার এর জন্য নিশ্চয় অনুশোচিত হয়েছেন। যাক, দেরি করে হলেও সাদা বিলাইটা তো বুঝল আমার মতো ভোলাভালা মেয়ের সাথে নম্র স্বভাবে আচরণ করতে হয়। এ কথা মনে মনে ভেবে নিয়েই পিটপিট করে চোখ মেলে তাকালাম আমি। এবং প্রায় সাথে সাথেই মনে জমা হাজারো আশার বেলুন মুহূর্তেই ফুসফস হয়ে গেল আমার। কপালে বাস পড়ার মতো চকলেটের বদলে চোখের সামনে ভেসে উঠল এলোমেলো চুলে অগোছালো আমিটাই। আয়না! আপনি কিটক্যাটের বদলে আয়না এনে সারপ্রাইজ দিচ্ছেন আমায়? নিবিড় ভাইয়া ভ্যাবাচেকা খেয়ে গেলেন। আমার পেছনে অবস্থান রেখেই বললেন, হোয়াট? এটা সারপ্রাইজ হতে যাবে কেন? আই ওয়াজ জাস্ট টেস্টিং ইউ স্টুপিড। এখন বলো, সব ঠিকঠাক আছে তো? কি ঠিকঠাক থাকবে? আমায় নিজেকে দেখিয়ে কি টেস্ট করতে চাইছেন আপনি? জবাব না দিয়ে নিবিড় ভাইয়া খানিকটা সরে এলেন পেছনে থেকে। এক সাইড দিয়ে মাথা বের করে নিজের প্রতিবিম্ব আয়নায় ফেললেন। প্রতিফলন অনুসরণ করে জিজ্ঞেস করলেন, লুক অ্যাট দ্য মিরর অনন্যা, ক্যান ইউ সি মি? নিবিড় ভাইয়ার এমন আহাম্মক মার্কা প্রশ্নে কোনো আগামাথা তো খুঁজে পেলামই না, শুধু শুধু খেয়ে চললাম উদামো মার্কা ভ্যাবাচাকা। ছোট্ট আয়নাটায় বন্দি মানুষটার স্নিগ্ধ মুখটায় দৃষ্টি ফেলে বললাম, এই বিলাই মহাশয়, আপনি ঠিক কি করতে চাইছেন ক্লিয়ার করে বলুন তো? নিবিড় ভাইয়া আয়না ফেলে এক প্রকার লাফিয়ে উঠলেন। বিড়বিড় করে বললেন, থ্যাঙ্কস গড, ও সব ঠিকঠাক দেখতে পারছে। এ কথা বলেই এক প্রকার ঝড়ের গতিতে বেরিয়ে যেতে লাগলেন কেবিন থেকে। আমি হতভম্ব হয়ে পিছু ডাকলাম, ভাইয়া আরে যাচ্ছেন কই? উত্তর তো দিয়ে যান। যেতে যেতেই জবাব দিলেন নিবিড় ভাই, আপাতত মুখে তালা লাগিয়ে বসে থাকো, তোমার জন্য স্পেশাল সারপ্রাইজ ওয়েট করছে। টাটা। ব্যাস, মুহূর্তেই হাওয়া হয়ে গেলেন মানুষটা। আমি গাল ফুলিয়ে নড়েচড়ে বসলাম। নিজের মাথায় নিজেই জোরে সোরে গাঁটটা মেরে ঠোঁট বাঁকালাম। উনি যে একটা মস্ত বড় রহস্যের ডিব্বা, এ কথা বারবার যে কেন ভুলে যাই আমি। যত সব ধকধকানি মার্কা কাণ্ডকারখানা। উফ, অসহ্য। নিবিড় দৌড়ে বেরিয়ে শিপের ছাদে উঠল। ছাদের চেয়ার টেবলে জমজমাট ভিড় জমিয়ে পেট ভরছিল বাকিরা। স্টুডেন্টরা দুপুরের দিকেই খেয়ে নিয়েছিল। শুধু বাকি রয়ে গিয়েছিলেন প্রফেসরেরা। টেনশনে ভাতের এক লোকমাও গিলে নিতে পারেননি তারা। কমিশনারদের সাথে নিবিড়দের খুঁজতে বের হওয়া, অবশেষে খোঁজ পেয়ে ফিরে এসে অফিসারদের বিদায় দেওয়া, সব মিলে অনেকটা ঝামেলা পোহাতে হয়েছে তাদের। তবু মোটামুটি সবারই খাওয়া হয়ে এসেছিল, মাঝ থেকে খেতে চায়নি অগ্নিরুষ। খালি পেটে খিল মেরে দিব্যি হাসছিল তারা। নিবিড়ের জোড়াজুড়িতে অবশেষে খেতে রাজি হলেও বিনিময়ে মূল্য চুকাতে চেয়েছিল।
তাতে 16 আনা অভিমান নিয়ে কিছুক্ষণ মুখ ফুলিয়েছিল নিবিড়। লুকিয়ে চুরিয়ে আগেভাগেই অগ্নিরুষর খরচাপাতি মিটিয়ে দেবার চুক্তি করেছিল শিপর কর্তৃপক্ষের সাথে। ব্যাস সেই থেকেই গাল ফুলিয়ে ভাতের লোকমা মুখে পুড়ছে তারা। নিবিড় হাসিমুখে এগিয়ে গেল অগ্নিরুষর কাছে। ঠোঁটে স্মিত হাসি ফুটিয়ে বলল, চিন্তার কিছু নেই, তোদের বোনের ঘুম ভেঙেছে। ওসব ভুলভাল ইমাজিনেশন করছে না আর। অগ্নিরুষও খাওয়া ফেলে চট করে উঠে দাঁড়াল। হাত না ধুয়ে দৌড় লাগানোর পূর্ব প্রস্তুতি নিতেই পেছনে থেকে দুজনের কলার ধরে হেঁচকা টান মারল নিবিড়। কড়া গলায় বলল, খাবার অপচয় করা আমার পছন্দ নয়, দুজনে মিলে পুরো খাবারটা শেষ করে তারপর যাবি। এন্ড দ্যাটস ফাইনাল। বিনিময়ে হতাশ চোখে তাকালো অগ্নি এবং কাদো কাদো মুখ করে তাকালো রুশো। নিবিড়ের জেদের কাছে হার মেনে বাকি 3 লোকমা মুখে পুড়ে ঠিকমতো না চিবিয়েই পানি দিয়ে গিলে ফেলল। একসাথেই দাঁত কেলিয়ে বলল, এবার যাই। দুভাইয়ের পাগলামো দেখে ফিক করে হেসে ফেলল নিবিড়। মুহূর্তেই দৃষ্টিসীমার বাহিরে পৌঁছল অগ্নিরুষো। বোনের অচেতন মুখখানা দেখে তৃষ্ণা কমার বদলে সুদে আসলে বেড়েই চলছিল তাদের। অপেক্ষায় প্রহর গুনছিল কখন বোনটা চোখ খুলবে এবং ভাইয়া বলে ঝাঁপিয়ে পড়বে বুকে। নিবিড় ছোট্ট করে শ্বাস ফেলল। নিত্যর হাস্যজল মুখটা ভেসে উঠল চোখের কিনারায়। সেই ছবিটাই যেন মুহূর্তেই ঠোঁট নাড়িয়ে বলে উঠল, তুই মুখে স্বীকার না করলেও আমি জানি ভাইয়া, তুই আমায় মিস করছিস। খুব 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 বেশি মিস করছিস। নিবিড় ফোনটা বের করে চাইল একবার, পরমুহূর্তে আকাশ পানে চেয়ে ভাবল থাক। ক্লাসে আছে বোনটা। নিবিড় দুধাপ এগোল। শিপের এক কিনারা ঘেঁষে চুপসে যাওয়া মুখ নিয়ে দাঁড়িয়েছিল রাত্রি। আনমনেই ভাবছিল কিছু। চোখে তার চিকচিক করছিল স্বচ্ছ জল। নিবিড় ভ্রু কুঁচকে রাত্রির পানে এগোল। বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে পেছনে থেকেই ডাকল, রাত্রি। রাত্রি চমকে উঠে চটজলদি চোখের পানি মুছে ঘুরে তাকাল। ঠোঁটে জোরপূর্বক হাসির রেখা ফুটিয়ে বলল, জিজি ভাইয়া। নিবিড়ের কুঁচকে রাখা ভ্রুর ঢেউ আরও খানিকটা প্রকট হল। কেঁদে কেটে নাকমুখ ফুলিয়ে ফেলেছে রাত্রি। চোখে কাজল দিয়ে রাখায় চোখের বেশ খানিকটা অংশ জুড়ে লেপটে গিয়েছে কালো রং। নিবিড় বেশ বুঝল মেয়েটা কাঁদছিল এতক্ষণ যাবৎ। তবু মুখে প্রকাশ করল না। বেশ স্বাভাবিক ভঙ্গিতেই বলল, এখানে দাঁড়িয়ে আছো যে? বেস্ট ফ্রেন্ডকে দেখবে না? ঘুম ভেঙে উঠেছে তো সে। রাত্রি মাথাটা নিচু করে চুপ করে রইল। নিবিড় এও বুঝল অনুশোচনায় ভুগছে রাত্রি। তাদের এই বনে হারিয়ে যাওয়ার ঘটনাটার মূলে নিজেকেই সাব্যস্ত করছে। নিজের মনের আদালতে নিজেই আসামি সেজে দাঁড়িয়ে আছে সে। অপরাধে জর্জরিত অপরাধীর ন্যায় মুখটা অনন্যাকে দেখাতে চাইছে না মোটেই। নিবিড় নিজ মনেই দীর্ঘশ্বাস ফেলল। দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে নরম গলায় বলল, আমাদের জীবনটা না বড্ড ক্ষুদ্র রাত্রি। এই ক্ষুদ্র জীবনের অর্ধেকটা সময় কি করেছি অথবা ভবিষ্যতেই বাকি করব এই ভাবনাটাতেই ফুরিয়ে যায়। বর্তমান সময়টা যেখানে কাজে লাগানো যেত, উপভোগ করা যেত, সেখানে ভাবনার বেড়াজালে আবদ্ধ হয় মানুষ, ফেলে যায় মূল্যবান মুহূর্তগুলো। পরে কিন্তু আফসোস ঠিকই করে, কিন্তু হাতে করার মতো কিচ্ছুটি থাকে না আর। রাত্রি টলমলে চোখ দুটো নিয়ে মাথা উঁচু করে তাকাল। নিবিড় আবারও বলতে শুরু করল, তুমি যেই ভুলের অনুশোচনায় নিজেকে আড়াল করে রাখতে চাইছ, সেই ভুলটা হয়তো তোমার দ্বারা না হয়ে অন্য কারো দ্বারাও হতে পারত। কিংবা কারো ভুল ছাড়াই অনন্যা দলছুটা হয়ে যেতে পারত। এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই।
শুধু নিশ্চিত এটুকুই, যা হবার তা হতোই। এটুকু বলে দম নিল নিবিড়। রাত্রির টলমলে চোখ দুটো উজ্জ্বলতা ছড়াতে চাইছে, যার আভায় নিবিড়ের ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। আহ্লাদী গলায় বলল, আমার থেকে তোমার একটা ধন্যবাদ পাবার ছিল রাত্রি। রাত্রি গোল গোল চোখ করে বিস্মিত কণ্ঠে বলল, ধন্যবাদ? হ্যাঁ ধন্যবাদ। তুমি যদি সেদিন ভুলটা না করতে তবে এত সুন্দর যাত্রাটা উপভোগ করা হতো না আমার। বনের আসল সৌন্দর্য, বনের প্রকৃত ভাষা বোঝা হতো না কখনো। মৃত্যুকে এতটা কাছ থেকে উপলব্ধিও করা হতো না। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, সুন্দরবন ভ্রমণের মোক্ষম উদ্দেশ্যটা পূর্ণতা পেত না। যা পূর্ণতা পেয়েছে তোমার সামান্যতম বেখেয়ালি মনোভাবের জন্য। এতটা কাছ থেকে মুক্ত বাঘ দেখার সৌভাগ্য তোমাদের না হলেও আমাদের কিন্তু হয়েছে। এত কিছু গেইন করার বিনিময়ে একটা ছোট্ট ধন্যবাদ তো তোমার প্রাপ্যই, তাই না? রাত্রি বিস্ময় এবার আলাস ছুল। ইয়া আল্লাহ, সে তো শুধু সাপ চাচাজির সাথে ঘটা দুর্ঘটনা নিয়েই চিন্তিত ছিল। এখন তো শুনছে আরও অন্য কথা। জীবন্ত পিঞ্জরমুক্ত বাঘ মামাজির সাথে দেখা হয়েছিল ওদের। ও মাই গড, ডেঞ্জারাস। থ্যাংক ইউ রাত্রি, ফর সাচ এস এমাজিং অ্যাডভেঞ্চার। আমার দুটো ভাই, আমার দুটো ভালোবাসা। এই দুটো ভালোবাসার আচ্ছাদনে নিজেকে সবথেকে ভাগ্যবতী বলে মনে হয় আমার। শুধুমাত্র এই দুটো ভালোবাসার জন্যেই মৃত্যুতে অত্যাধিক ভয় হয় আমার। যদি আমার কিছু একটা হয়ে যায়, এই পাগলাটে ভাই দুটো কি করবে? কিভাবে বাঁচবে ওরা? ভাইদের উষ্ণ বুকে আগলে রাখা আমিটা এতক্ষণ পর ছাড়া পেলাম। নিবিড় ভাইয়া এত বড় একটা সারপ্রাইজ দিবেন তা কল্পনাতেও ভাবতে পারিনি। রুশো ভাইয়ার নাক লাল হয়ে আছে। ঠান্ডা লাগিয়েছে কিনা বোঝা যাচ্ছে না। ফর্সা মানুষের এই একটাই ঝামেলা, নাক নিয়ে একটু টানাটানি করলেও কেমন তসতসে টমেটো হয়ে যায়। এদিকে অগ্নির ভাইয়ার চোখ লাল। ঠিকমতো ঘুম হয়নি বোধহয়, নিউজটা যে কখন পেল কে জানে। ধ্যাত, খারাপ লাগছে। এক মুহূর্তের জন্য পৃথিবী থেকে যোগাযোগ মাধ্যমটাকেই বোম মেরে উড়িয়ে দিতে ইচ্ছে হচ্ছে। আর কেন যে এই সেলিব্রিটি বিলাইটা আমায় খুঁজতে এলো? নিউজ হলে হতো, তাও এতটা ভাইরাল হতাম না নিশ্চয়। ভাইয়া তোমার নাক এমন টমেটো হয়ে আছে কেন? রুশো ভাইয়া আচমকাই ভরকে গেল ভীষণ। এদিক ওদিক চোখ ঘুরিয়ে দোনামোনা ভাব নিয়ে বলল, ওহ কাম অন ছুটকি, তুইও যে কি বলিস না। তুই তো জানিসই আমার নাক সবার নিজস্ব সম্পত্তি। যে কেউ যখন তখন টানাটানি থেকে শুরু করে ঘুষি পর্যন্ত মেরে দেয়। ব্রোটাও এখন সুযোগ পেয়ে গেছে বুঝলি, যখন তখন নাক ধরে টানাটানি করছে। হুহ। রুশো ভাইয়া মুখ ফুলিয়ে অগ্নি ভাইয়ার দিকে তাকালো। গোল গোল চোখ করে আকাশ থেকে পড়বার ভান হল ভাইয়ার। পরমুহূর্তে সরু চোখে রুশো ভাইয়ার পানে তাকিয়ে অগ্নি ভাইয়া বলল, হ্যাঁ তাই তো, তোর নাকটা আমার নিজস্ব প্রপার্টিই তো। সবুর কর, একটু পরই কেটে ঝোল বানিয়ে খাব। রুশো ভাইয়া দুহাতে নাক চেপে ধরে গোলগাল চোখ করে তাকালো। ভয়ার্ত গলায় বলল, দ্যাটস নট ফেয়ার ব্রো। একদিকে ভাবি কলিজা কাটতে চায়, আরেকদিকে তুমি কাটতে চাইছ নাক। তোমাদের কি মনে হয় আমি আলুপটলের মতো সবজি? ওয়েট ওয়েট, ভাবি মানে? অগ্নি ভাইয়া, রুশো ভাইয়া কি বলছে এসব? বিনিময়ে প্রায় সাথে সাথেই রুশো ভাইয়ার মুখ চেপে ধরল অগ্নি ভাইয়া। আমতা আমতা করে বলল, এই ব্যাটা, কি কইতে কি কয়? তুই এর কথা কানে নিস না। এই ব্যাটা কি সব ভুলভাল বকিস? হ্যাঁ, বাসায় চল খালি, খালামনিকে যদি বিচার না দিচ্ছি আমি।
রুশো ভাইয়া ছাড়া পাবার জন্য উমম এর মতো শব্দ করতে থাকল স্রেফ। চোখের ইশারায় বোঝালো মুখটা ছেড়ে দিতে। তবু অগ্নি ভাইয়ার মন গলল না। রুশো ভাইয়ার মুখ চেপে ধরেই কেবিন থেকে টেনে হিচড়ে বেরিয়ে যেতে লাগল সে। আমি পিছু ডাকলাম বার কয়েক, তবু কাজে দিল না। আমায় দিব্যি উপেক্ষা করে চোরের মতো পালালো অগ্নি ভাইয়া। চোখে মুখে একরাশ বিস্ময় নিয়ে কিছুক্ষণ একদৃষ্টিতে চেয়ে রইলাম আমি। পরমুহূর্তে গালে হাত রেখে ছোট্ট করে শ্বাস ফেললাম। খানিক বাদেই কারো পদচারণের শব্দ কানে এলো। নিবিড় ভাইয়া এসেছেন ফের। উনাকে দেখেই ঠোঁটে চওড়া হাসির রেশ ফুটিয়ে তুললাম আমি। কৃতজ্ঞতা ভরা চাহনিতে বললাম, আপনি আমার সব প্রশ্নের জবাব এখন পর্যন্ত দেননি, সব প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিবেন। অতঃপর আমি আপনাকে লম্বা একটা ধন্যবাদ দিব, প্রমিজ। নিবিড় ভাইয়া হতাশ চোখে তাকালেন। ডান হাতের কপালে স্লাইড করতে করতে বললেন, আপনার ওই লম্বা ধন্যবাদ নিয়ে কম্বল সেলাই করা যাবে না মিস অনন্যা। শীত আসছে, নিজে সুস্থ থাকুন, বাকিদেরও সুস্থ রাখুন। বিনিময়ে ঠোঁট বাঁকিয়ে নাক ফুলালাম আমি। ছোট্ট করে শ্বাস ফেলে বললাম, বান্দরনিটা কোথায়? ঘুম ভেঙে আধ ঘণ্টা পার হতে চলল, দেখা সাক্ষাৎ নেই কেন? নিবিড় ভাইয়া মৃদু হেসে সরে দাঁড়ালেন। উনার ঠিক পেছনেই দাঁড়িয়ে ছিল রাত্রি। শর্ট হাইটের জন্য দেখা যাচ্ছিল না তাকে। আমায় দেখেই মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে হাত দুটো গুটিয়ে নিল সে। আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। ধাপ এগিয়ে কাছাকাছি পৌঁছেই হাত উঠিয়ে গালে চড় বসিয়ে দিলাম রাত্রির। মেয়ে টলমলে চোখে তাকালো আমার পানে। ফুপিয়ে কেঁদে উঠার পূর্ব মুহূর্তে অস্ফুট স্বরে বলল, সশ্রী অনন্যা, আমায় ক্ষমা করে দে প্লিজ। আর কক্ষনো এর বেশি এক একটা শব্দ উচ্চারণ করবার সুযোগ না দিয়ে রাত্রিকে শক্ত করে জড়িয়ে ধরলাম আমি। পিঠে জোরে সরে দুটো কিল বসিয়ে বললাম, শয়তান্নি, শাকচুন্নি কথাকার। কিসের সরি? হ্যাঁ, কিসের সরি? ইহোহ ঢং ঢং দেখাও আমারে। হিসেব আছে তোর, কখন থেকে তোর অপেক্ষা করছিলাম আমি, এই তোর আসার সময় হল। 1 ঘণ্টা পর? বেদ্যপ কথাকার। রাত্রি ফুপিয়ে উঠে জড়িয়ে ধরল আমায়। তাতে মিশেছিল একরাশ ভালোবাসা, বন্ধুত্বের ভালোবাসা, হারিয়ে ফেলবার ভয়, একাগ্রতা। আমি বাধা দিলাম না, আজ কাঁদুক না হয় একটু। আমার থেকে দূরে থাকার জন্য এটুকু কান্না প্রাপ্য তার। দু বান্ধবীর মেলবন্ধন দেখে স্বস্তির শ্বাস ফেলল নিবিড়। নিঃশব্দে বেরিয়ে গেল কেবিন থেকে। বের হতেই নজরে পড়ল জারার অভিমানে ভরা মুখ। মুখে হাত চেপে ধরে উল্টো দিকে হাঁটা ধরল সে। নিবিড়ের মন না চাইলেও মুখ ফুটে ডাকল, যারা, শুনো। যারা দাঁড়াল না। অভিমানের পাহাড় বুকে চেপে আছে তার। এত অবহেলা মানা যে দায় হয়ে পড়েছে। নিবিড়ের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে পা বাড়িয়েছে সে। কি হবে এর পরিণতি? আদৌ সুখে রাখতে পারবে তো মেয়েটাকে? জানা নেই তার। দমবন্ধ লাগছে, পৃথিবীটাকে বড্ড নিষ্ঠুর বলে মনে হচ্ছে আজ। চলবে।